তার মন পুরুষটাকে। খোঁজ নিয়ে জানতে পারে তার নাম রুদ্র। নামের মতো তার মধ্যে দাপুটে ভাব আছে, কথাও কাজের তেজ আছে। মোদ্দা কথা, রুদ্রও নেতা। যদিও তখনও কেউ জানতো না এমিলির মনের কথা। তারপর দলের এক লোক সবটা জানিয়ে দেয় ইলিয়াসকে, আর ইলিয়াস জিজ্ঞাসা করায় অকপটে সেও স্বীকার করে। এভাবে দিন চলতে থাকে আর ইলিয়াসের অত্যাচার বাড়তে থাকে। এক কথার সত্য, সে ইলিয়াসকে স্বামী হিসেবে মানতেই পারেনি। সব সময় মনে হয়েছে ইলিয়াস তার বোঝা। রুদ্র না মারলে হয়তো সেই মেরে দিত। এমিলি আয়নার সামনে দাঁড়িয়ে মিটিমিটি হাসতে হাসতে এসবই ভাবছিল। তখন কল এলো তার ফোনে। কল রিসিভ করতে কেউ একজন বলল রুদ্র বিয়ে করেছে, তাও আবার চাস্তো বোনকে। ওরা দুজন চট্টগ্রামেই আছে। এ কথা শুনে এমিলি তার কাল করা চুল কানের পাশে গুজে সদ্য পরা শুভ্র শাড়ির আঁচল ঠিকঠাক করে হাসি মুখে জবাব। নজর রেখো, তবে আমি না বলা অবধি কিছু করতে যেও না, নয়তো রুদ্রের হাতেই মারা পড়বে। সে কেমন তা বলতে হবে না নিশ্চয়ই। রুদ্রকেও হিংস্র করব, সুযোগ বুঝে, এখন নয়। ইয়াল্লাহ, এই অসভ্য পুরুষের মুখে লাগাম দাও। আমি ফকিরের হাতে কড়কড়া 20 টাকা দিব। এ কথা বলে স্পর্শী দৌড়ে এসে ড্রয়িং রুমের সোফায় বসল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে রুদ্রকে দুটো গালিও দিল। তারপর মনে মনে আফসোস করতে থাকলো ওই বেহায়া পুরুষটাকে নিয়ে, যার কথায় সামান্য রাগঢাক নেই। মুখে যা আসে বলে দেয়। অপরজনকে কি ভাবলো সেই ধারও ধারে না। এসব বলে লজ্জা দিয়ে কি মজা পায় কে জানে। তবে ছোট থেকে দেখে আসছে রুদ্র এমন ঠোঁটকাটা স্বভাবের। একবার রুদ্রের মামাতো বোন রুদ্রের খাতনার ছবি দেখে খুব হাসছিল। হাসতে হাসতে রুদ্রকে রাগাতে বলেছিলেন, ছি ছি ছি, রুদ্রর টাকা রে রে রে। এ কথা শুনে রুম ভর্তি মানুষের সামনে এসে জবাব দিয়েছিল, দুলাভাই কেটেছিল বলেই তো তুমি তাকে বিয়ে করেছিলে। এখন আমার বেলায় কাটা রে রে বলে হাসছো কেন, তাই তো বুঝছি না। ওর এমন কাট কাট জবাবে ওনার কথা এবং হাসি বন্ধ হয়ে যায়। লজ্জায় নতজানু হয়ে বেচারি কোনো মতে পালিয়ে বাঁচে। তারপর থেকে উনি আর এই বাসাতে আসেননি। রুদ্রের এমন জবাব শুনে অনেকে ভয়েই কিছু বলে না। সম্মানের ভয় তো সবারই আছে। বর্তমানে এর আরও করুণ অবস্থা। যত দিন যাচ্ছে, বয়স বাড়ছে, ততই যেন তার কথাবার্তা লাগাম খুলে যাচ্ছে। এই তো মাস 6 আগের ঘটনা। শুক্রবারের দিন বাসায় সবাই উপস্থিত থাকায় পিঠা বানানো হয়েছিল। বিকালবেলা পিঠা খেতে খেতে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সবাই। রুদ্র সোফায় বসে ফোন টিপছিল। কথায় কথায় দাদিমার ভাইয়ের কথা উঠল। দাদিমার 2 ভাই, হেলাল ও বেলাল। হেলাল ছোট থাকতে পানিতে ডুবে মারা গেছে। বেলাল বেঁচে আছেন, পেশায় উনি গরুর ব্যবসায়ী। একমাত্র ছেলে বিধায় দাদিমার মা আমার একা পুতের 4 বিয়া দিমু আমি। 4 বউয়ের মোট ছালপাল হইব 28 খান। হক্কলের ঘরে ছালপাল থাকবো 8টা কইরা। এইটুকু শুনেই রুদ্র ফোন থেকে চোখ না সরিয়ে বলেছিল, দাদিমা, তোমার আম্মা 7-এর ঘরের নামটা চুজ না করে সরাসরি 10-এর ঘরের নামটা চুজ করলেই পারতো। 4 সাথে 28 না করে সরাসরি 4 10-এ 40 করলেই তো রেকর্ড করতে পারতো তোমার ভাইজান। আমি সেই সময় থাকলে এই বুদ্ধি দিতাম। ইস, দেরিতে পৃথিবীতে এসে মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। ওর তেড়া কথা শুনে বাকিরা হেসে উঠলেও দাদিমা মুখ বাঁকিয়ে পুনরায় বলতে থাকলেন। তারপর বেলাল মায়ের কথা রাখতে সত্যি সত্যিই 4টা বিয়ে করেছিল। তবে তার ছেলে মেয়ের সংখ্যা মোট 20 জন। সকলের ঘরে 5টা করে ছেলে মেয়ে। এ কথা শুনে রুদ্র আবার ফোড়ন কাটল। সেই সময় কি কোনো কাজ করতো তোমার ভাই? তখন কোনো কামই করতো না। আমার বাপের মেলা জমি আছিল, খালি জমি বেচতো আর খাইতো। বাহ, এই জন্যই বইয়ের পেছনে ঘুরঘুর করতে পারতো আর প্রতি বছর ট্রেনের বগির মতো বাচ্চা আমদানি করতো। তবে কাজকাম করলে পারতো না ওনার শ্রাদ্ধীয় আম্মাজানের কথা রাখতে, যেমন আমার বাবা চাচারা পারে না। একটা বউ সামলেই ওনাদের কাল ঘাম ছুটে যায়। রুদ্রের কথা শুনে তখন স্পর্শী বাবা ফিসফিস করে বললেন, ওদিকের বাস ওদিকেই মানাচ্ছিল, শুধু শুধু এদিকে ঘোরানোর কি দরকার ছিল বাপ? ছেলের কথা শুনে বড় বাবাও মুখ কাচুমাচু করেছিলেন। এটা রুদ্র নিজেও খেয়াল করে বাবাকে সিরিয়াসভাবে বলেছিল, আমি আরও 3-4টা ভাই বোনের প্রয়োজন অনুভব করছি। এত বড় বাসা, এত টাকা পয়সা, জায়গা জমি, এসব ধ্বংস করা আমার একার পক্ষে সম্ভব নয়। তুমি সেই দায়িত্ব পালনে গাফিলতি করে মোটেও ঠিক করনি। তোমার টাকা পয়সা ধ্বংস করার জন্য হলেও আমি খুব তাড়াতাড়ি বিয়ে করব। 7 বাচ্চার বাবা হব। ডানে বামে সামনে পিছনে এদিকে ওদিকে
যেদিকে তাকাবো ছানারা ডেকে উঠবে, বাবা বাবা বাবা। তবেই না মনে হবে আমি যোগ্য পুরুষ, যোগ্য বাবা। এ কথা বলে স্পর্শীর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলেছিল, এটাও তো কদিন পর চলে যাবে, তখন যা থাকবে সব তো আমারই। তোমরা সবাই বুড়ো বুড়ি হয়ে যাবে, বাতের ব্যথায় কাতরাবে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবে। তখন আমি কথা বলার জন্য লোক ভাড়া করতে যাব নাকি? তখন এই বাসা হাসি খুশি থাকবে না, মলিন হয়ে যাবে বাসার পরিবেশ। এসব কথা চিন্তা করা উচিত ছিল তোমার। তুমি চরম ভুল করেছো বাবা, চরম ভুল। সেদিন মানসম্মানের ভয়ে বড় বাবাও কিছু বলেনি। করুণ দৃষ্টিতে তাকিয়েছিলেন সহধর্মিনীর দিকে। আর বড় মা যেন চোখের ভাষায় বোঝাচ্ছিলেন একে শুধরানো তার কম্য নয়। পূর্বের কথা স্মৃতিচারণ করে স্পর্শী দীর্ঘশ্বাস ফেলল। তখন হঠাৎ তার দৃষ্টি গেল গেস্ট রুমের দিকে। দুপুরের দিকে গেস্ট রুমের দরজা খোলা থাকলেও এখন তালা মারা। কাজটা কার বুঝতে বাকি রইল না। অথচ সে ভেবেছিল রুদ্র বের হলেই তল্পিতল্পা গুটিয়েই গেস্ট রুমে চলে যাবে। অন্তত রাতের ঘুমটা যেন শান্তিপূর্ণ হয় এই আশায়। কারণ রুদ্রের পাশে শুতে খুব অস্বস্তি হয় তার। ঘুমাতে পারে না। মনে হয় রুদ্রের গায়ের ওপর তুলে দিবে হাত পা। আর রুদ্র ফুটবলের মতো তাকে শট মারবে। কিন্তু তার পরিকল্পনায় রুদ্র ছাই ঢিলে। চারিদিকে মাগরিবের আজান হচ্ছে। রুদ্র এখনও বের হয়নি রুম থেকে। সে রুমের দরজার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে মন দিয়ে আজান শুনল। আজান শেষ হতেই রান্নাঘরের দিকে হাঁটা ধরল। চোখ বুলিয়ে খাবারের সন্ধানও করল, কিন্তু তেমন কিছুই নজরে পড়ল না। ক্ষুধায় পেট চো চো করছে। দুপুরে ভাত আর চা পান করেছিল, তারপর কিচ্ছু খাওয়া হয়নি। অথচ বাসায় থাকলে ঘুরে ফিরে কত কিছুই না খায়। না খেলে আম্মু জোর করে খাওয়ায়। আম্মুও তাকে ভুলে গেল। কল করে না, কথাও বলে না। সবাই মিলে যুক্তি করে পর করে দিচ্ছে। এসব ভাবতে ভাবতে ফ্রিজের কাছে এগিয়ে গেল। মস্ত বড় দানবাকৃতির ফ্রিজে হাতি ঘোড়া রেখেছে নাকি দেখার দরকার। 2 পাল্লার ফ্রিজ খুলে পুরো ফ্রিজে চোখ বুলিয়ে হাসল। বিভিন্ন ধরনের সন্দেশ, মিষ্টি, কেক, পানীয় সহ নানান রকমের জিনিসে ঠাসা। সবগুলোই ওর পছন্দের। রুদ্র মিষ্টি পছন্দ করে না, ওর ঝাল জিনিস পছন্দ। যাগে, এসব ভেবে মস্তিষ্কে চাপ প্রয়োগের দরকারই নেই। তারপর সে প্রতি প্যাকেট থেকে একটা করে মিষ্টি ডাইনিং টেবিল থেকে ফল কাটা ছুরি নিয়ে সোফায় গিয়ে বসল। রেড ভেলভেট কেক। তখন সে খেয়াল করলো কেকের ওপর বড় বড় করে লেখা, ওয়েলকাম টু মাই লাইফ। কেকের ওপরে লেখাটা দেখে ভাবারও সময় পেল না সে। তার আগেই রুদ্র রুম থেকে এখানে আমার কালো শার্ট রেখেছিলাম, ওই শার্টের কোমরে নীল রং দিয়ে ইংলিশে লেখা ছিল পারফেক্ট বস। ওটা দেখেছিস? কই পাচ্ছি না আমি, এসে খুঁজে দিয়ে যা। জবাবে স্পর্শী কিছুই বলল না, তবে শক্ত করে ছুরি ধরে কেকের দিকে তাকিয়ে রইল। মানুষ কেক কাটে সুখ মুহূর্তের কথা স্মরণীয় করে রাখতে। কেক কাটার সময় অনেকে ভিন্ন ধরনের উইশ করে, আর স্পর্শী দাঁতে দাঁত চেপে মৃদু স্বরে বলতে বলতে কেক কাটলো। শার্ট তোর পরিস তুই, আর খুঁজে দিব আমি? তোর কোন শার্টে কি লেখা তাও মুখস্থ করে রাখতে হবে আমাকে? রুদ্র রে রুদ্র, এই যে আমি কাটছি এই কেকটা, কেক না রে, কেক না, এটা তো তোর গলা। ঘড়িতে তখন রাত 10:30। স্পর্শী কানে ফোন ধরে চুপ করে বসে আছে। রুদ্র ড্রয়িং রুমের সোফায় বসে খেলা দেখছে। সঙ্গে আছে তার বাধ্য সহকারী কাফি। দুজনের হাতে কফির মগ। টিভি দেখার ফাঁকে ফাঁকে চলছে তাদের আলোচনা। স্পর্শী ফোনে কথা বলছে দেখে রুদ্র ইচ্ছে করে দরজা বন্ধ করে এসছে, যাতে তার কথা ড্রয়িং রুম অবধি না পৌঁছায়। স্পর্শী মাথা নিচু করে থাকায় তার অশ্রু গড়িয়ে যাচ্ছে মেদুর গাল বেয়ে। এই প্রথম ওর ভীষণ আফসোস হচ্ছে মেয়ে হয়ে জন্মেছে বলে। মেয়ে না হলে আজ এমন বিশ্রী পরিস্থিতিতে পড়তে হতো না, আর না অসহায় হয়ে মনের বিরুদ্ধে কবুল বলতে হতো। ওদিকে ফোন কলে মরিয়ম বেগম যা বলছে সে নিশ্চুপ থেকে শুনেই যাচ্ছে। জবাবে হ্যাঁ না কিছুই বলছে না, যেন শুনে যাওয়া তার কাম্য। মেয়ের মনির গতিবিধি বুঝেও মরিয়ম বেগম কান্না আটকে মেয়েকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করছেন। ইঙ্গিত করে বলছেন রুদ্র এখন তার স্বামী, সে যেন রুদ্রের কথা মতো চলে। পেছনের স্মৃতি ভুলে রুদ্রকে স্বামী হিসেবে গ্রহণ করে, হাসি মুখে মেনে নেয়। মেনে নেওয়া মানে কি ইঙ্গিত করছে সে তাও বুঝছে। তারপর দাদিমা, বড়মা সহ বাসার সকলে তার সঙ্গে কথা, তবে সবার মুখে একটাই কথা, মেনে নাও। অথচ সে কান্না সামলে মুখ ফুটে কাউকে বলতে পারল না। প্লিজ আমাকে একটু সময় দাও, নিজেকে একটু সামলে নিতে দাও।
যাকে এতদিন ভাই বলে জেনেছি তাকে স্বামী রূপে গ্রহণ করা সহজ হচ্ছে না আমার পক্ষে, পারছিও না। তার পাশে শুলে অস্তিত্বর কাঁটা শরীরে ফুটছে, দম বন্ধ হয়ে আসছে। স্বামী নাকি অর্ধাঙ্গ, সে তার স্ত্রীর দেহ মনের দাবিদার, অথচ এসব জেনে বুঝেও স্বাভাবিক হতে পারছি না। মোদ্দা কথা, বিয়ের মাত্র কয়েকটা দিন হয়েছে, কিসের তাড়াহুড়ো? আমি তো পালিয়ে যাচ্ছি না। ওনাদের শুনে কিছু বলার ইচ্ছেটা মরে গেছে, ভীষণ কান্না পাচ্ছে। মাত্র কয়েকদিনে কাছের মানুষরাও বদলে গেছে, সবাইকে কেমন অচেনা মনে হচ্ছে। মনের কথা মনে চেপে স্পর্শী সবার সঙ্গে কথা বলে কল কেটে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। অভিমান নিয়ে তাকিয়ে রইল দূর আকাশের পূর্ণিমার চাঁদের দিকে। কি সুন্দর তার রূপ! সৃষ্টিকর্তা নিজে বানিয়েছে চাঁদকে, আর দুহাত ভরে ঢেলে দিয়েছে এমন দৃষ্টি জোড়ানো সৌন্দর্য। আকাশে চিরসঙ্গী হিসেবে আছে তারা এবং চাঁদ, কিন্তু আকাশের কাছে কে বেশি আপন, চাঁদ নাকি তারা? সে কাকে বেশি আপন ভাবে? চাঁদের দিকে তাকিয়ে যখন সে নিজের ভাবনায় মগ্ন, তখন রুদ্র রুমে প্রবেশ করলো। কাফি কাজ সেরে চলে গেছে। রুমে ঢুকে রুম অন্ধকার দেখেও সে লাইট জ্বালালো না, বরং হেঁটে স্পর্শীর কাছে গিয়ে দাঁড়ালো। কিন্তু স্পর্শী তাকিয়ে দেখল না, বাক্য বিনিময়ও করল না। তখন রুদ্র আকস্মিক পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে থুতনি ঠেকালো। আচানক ঠোঁট ছোঁয়ালো গ্রীবাদেশে, তাও স্পর্শী অনড় নির্বাক। তার দৃষ্টি চাঁদের দিকেই নিবদ্ধ, চোখ অশ্রুবিদ্ধ। ওর এমন স্থিরতা সহ্য হলো না রুদ্রের। সেই স্পর্শীর কোমর জড়িয়ে ধরে আরো কাছে টেনে নরম স্বরে, মন খারাপ? বকেছে মেজমা? না, তাহলে চুপ কেন? এমনি। ক্ষুধা লাগেনি? খাবি চল। ইচ্ছে করছে না। স্পর্শীর কম্পিত কণ্ঠস্বর শুনে রুদ্রের হাতের বাঁধন আলগা হলো। স্পর্শীকে ছেড়ে দিয়ে অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল স্পর্শীর মুখ পানে। বোঝার চেষ্টা করলো তার মনের কথা এবং আন্দাজও করলো কিছুটা। সেই সঙ্গে প্রয়োজন বোধ করলো আজ খোলাখুলিভাবেই কিছু কথা বলার। নিত্যদিন এই কাহিনী ভালো লাগবে না। মনে মনে কিছু কথা গুছিয়ে বলল, স্পষ্টভাবে আজ কিছু কথা বলি, মন দিয়ে শোন। যা বলবো আগে শুনবি, বুঝবি, ভাববি, তারপর জবাব দিবি। পূর্বের সম্পর্কের রেশ ধরে আমাকে বিচার করিস না। যদি করিসও তাহলে ফলাফল ভালো হবে না। তুই এখন আমার বউ। একজন স্বামী তার বউকে যেভাবে কাছে চায় বা পায়, আমিও তোকে সেভাবেই চাই। রাইট? সেভাবেই চাই তোকে। এক চুল ছাড় নেই, পাবিও না, পাওয়ার আশাও করিস না। এর কারণ দিনের পর দিন পাশে বউ থাকা সত্ত্বেও ব্যাচেলর জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমিও পূর্ণতা চাই, সাধারণভাবে বাঁচতে চাই। বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, তোকে না। কারণ আমি পূর্বের সম্পর্কের কাটাকুটি কবুল বলার সঙ্গে সঙ্গে করে ফেলেছি। এখন অবধি স্মরণও হয়নি তুই বোন ছিলি। বর্তমানে তোকে বোন ভাবাও হারাম, কারণ আমরা এখন বৈধভাবে হাজব্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড হিসেবে তোর কাছে গেলে এটা ভাবিস না ভাইয়া এসেছে, তাহলে পাপের ভাগিদার তুইও হবি, সঙ্গে আমিও। সম্পর্কটা সহজভাবে ভাব, দেখবি মেনে নেওয়া সহজ হবে। তোর কাছে মনে হচ্ছে সম্পর্কটা বোঝা, কারণ তুই এখনও ভাইয়ার আসনেই রেখেছিস আমাকে, যেটা উচিত হচ্ছে না তোর। বিয়ে যখন হয়েছে আমি তোর কাছে আসবই, সেটা তুই চাইলেও আর না চাইলেও। আর যখনই কাছে আসবো তখন পূর্বের কথা মাথায় আনিস না, তাহলে কোনোদিন সম্পর্কটা সহজভাবে নিতে পারবি না। এখনকার মতোই বোঝা মনে হবে আজীবন, যেটা মঙ্গলজনক হবে না আমাদের কারোর জন্যই। তুই আমাকে নিয়ে ভাব, একবার নয় 1000 বার ভাব, তবে হাজবেন্ড হিসেবে অন্য সম্পর্কের রেশ ধরে নয়। রুদ্রের কথা শেষ হতে স্পর্শী ডুকরে কেঁদে উঠল। কান্না দমকে কিছুক্ষণ কথা বলতে পারল না। আগ বাড়িয়ে রুদ্র কিছু বলল না, বরং তাকে স্বাভাবিক হওয়ার সময় দিল। কিয়তক্ষণ পর সত্যি সত্যি নিজেকে সামলে নিয়ে কাঁদতে কাঁদতেই সে বলল, যদি তোমার সঙ্গে আগে থেকেই প্রেমের সম্পর্ক থাকতো তাহলে মেনে নেওয়াটা অনেকটা সহজ হতো। যদি তুমি বিয়ের আগে থেকে আমাকে জড়িয়ে ধরতে, কিস করতে, তাহলেও তোমার কাছে আসা নিয়ে সমস্যা থাকতো না। কাজিন লাভ নিয়ে কত গল্প হয়, নাটক হয়, নায়করা যেমন যেমন করে, তুমি তো কখনো তেমন করনি। সর্বদা নিজের ভাইয়ার মতন আগলে রেখেছো। আর আমিও তোমাকে নিয়ে সেসব কিছু ভাবিনি। যখন মাসুমের সঙ্গে কথা বলতাম তখন আমার ফ্রেন্ডরা বলতো, রুদ্র ভাইয়ার মতো প্রিন্স থাকতে নর্দমায় কেন ডুবছিস? যেখানে রুদ্র ভাইয়ার রাজ্যেই তোর বসবাস, সেখানে মাসুমের মতো ছেলেকে নিয়ে ভাবছিস কেন? ওদের কথা শুনে মনে মনে তওবা করতাম, ভুলেও ভাবতাম না এসব নিয়ে, কারণ তোমাকে আপন ভাইয়ার মতো ভাবি। তাহলে এখন তুমিই বলো, মাত্র দুদিনের ব্যবধানে সেই আমি বস্ত্রহীনভাবে কিভাবে তোমাকে
কাছে আসার আহ্বান করি। আমিও তো মানুষ, আমারও মন আছে, ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে। আমার কথাটাও তো ভাবা উচিত। এ কথা শুনে রুদ্র তাকে নিজের দিকে ঘুরিয়ে কপালের মাঝ বরাবর ঠোঁট ছোঁয়ালো। তারপর স্পর্শী দুই গালে হাত রেখে মিটিমিটি হেসে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্পর্শী তার চোখে চোখ মেলাতে পারল না, দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। তখনও তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছে। রুদ্র স্পর্শী জল থুই করা চোখের অশ্রু মুছে বলল, আগে জড়িয়ে ধরে নেই, কিস করে নেই, কাজিন লাভে যা যা হয় সেসব কিছুই করিনি। কারণ তখন তুই আমার ছিলি না। একটা কথা মনে রাখবি, যে সম্পর্কে নোংরামির স্থান রয়েছে সেই সম্পর্কের স্থায়িত্বকাল ক্ষণকালের জন্য। পবিত্র জিনিস সবসময় মঙ্গলজনক। তাছাড়া আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, পরিবারের সদস্য সংখ্যাও কম নয়। যদি ভুলভাল কিছু করতামও তাহলে কি তাদের নজরে পড়তো না? আর পড়লে কি সবার সঙ্গে সবার সম্পর্ক ঠিক থাকতো? নিজেকে সামলিয়েছি বলেই তোর বাবা আমার সঙ্গে তোর বিয়ের কথা ভেবেছে। খারাপ চরিত্রের হলে এমনটা ভাবতেন তিনি। তবু আমার কোনো তবু শোনা হবে না তোমার। পূর্বের কথা ভুলে সংসারে মন দাও। নিয়ম করে আমাকে জড়িয়ে ধরবা, কিস করবা, আমার বুকে মাথা রেখে ঘুমাবা। এইটুকু করলেই হবে, বাকিটা না হয় আমিই বুঝে নিব। এখন চলো, দুপুরে আমি খাইয়ে দিয়েছিলাম তোকে, এখন তুই আমাকে খাইয়ে শোধ করবি। এ কথা বলে রুদ্র ওর হাত ধরে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল। বড় একটা প্লেটে দুজনের খাবার বেড়ে বেডরুমে এসে বসলো। রাতের খাবার রেস্টুরেন্ট থেকে এনেছে, কারণ স্পর্শী বিরিয়ানি পছন্দ করে। 3 বেলায় বিরিয়ানি দিলে খুব খুশি। মন খারাপের মুহূর্তে পছন্দের খাবারে যদি মনটা ভালো হয়, এই আশায় আনিয়েছে। আগামীকাল শেপ আসবে। আগে যিনি ছিলেন তিনি রুদ্রের খবরাখবর এমিলির কাছে পৌঁছে দিত। বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিত এমিলি। এজন্য ওনাকে আসতে নিষেধ করা হয়েছে, সঙ্গে বেইমানি করার শাস্তিও দিয়েছে। আগামীকাল থেকে যে আসবে সে কাফির বউ, চেনা জানা কাছের মানুষ। বিয়ের আগে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে কাজ করত। এখন নিজের ইচ্ছেই করে না, কাফি বললেও না। এখানে আসলে স্পর্শীকে সময় দিতে পারবে, সারাদিন এখানে থাকবে, সন্ধ্যের পরপর চলে যাবে। তাতে স্পর্শীকে সঙ্গ দেওয়াও হবে, নিজের অবসর সময়টুকুও কাটবে। এমন নানান দিকে ভেবে সে আর কাফি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল থেকে কাজ বাড়বে, ব্যস্ততাও বাড়বে, বাসায় সময় দিতে পারবে না কেউই। এর চেয়ে দুজন মেয়ে একসঙ্গে থাকলে সেফ থাকবে। আর এই ফ্ল্যাটে যথেষ্ট সিকিউরিটিও আছে। রুদ্র স্পর্শীর হাতে খাবারের প্লেট ধরিয়ে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে দিল এক ধমক। বলছে খাইয়ে দিতে, তবুও থম মেরে বসে আছে। ধমক শুনে স্পর্শী গোমরা মুখে হাতটা ধুয়ে এসে বিনা বাক্যে তাকে খাইয়ে দিতে থাকলো। রুদ্র খাচ্ছে আর ফোনের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। মনোযোগ দিয়ে কি দেখছে কে জানে, তবে সেটা দেখে তাচ্ছিলেন হাসি হাসছে। স্পর্শী রুদ্রের মুখে খাবার তুলে দিতে দিতে দেখলো সে ভিডিও দেখছে। ভিডিওতে একটা মেয়ে খুব কাঁদছে। ওনার সামনে সাদা কাফনে আবৃত করা কারো লাশ রাখা। ওকে তাকাতে দেখে রুদ্র নিজেই ফোন এগিয়ে দিল ভালো করে দেখতে। মেয়েটাকে সে চিনে, নামে মিলি, বর্তমান মন্ত্রীর পুত্রবধূ সে। এছাড়াও আরেকটা পরিচয়, রুদ্রের জিএফ। ভালো করে ভিডিও দেখে বুঝলো এমিলির হাজবেন্ড। সামনে রাখা লাশটাই তার বরের। এইটুকু বোধগম্য হতে সে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল রুদ্রের দিকে। রুদ্রের মুখের হাসি তার বিস্ময়ের আরেকটা কারণ। একটা মানুষ মারা গেছে আর সে হাসছে। গার্লফ্রেন্ডের বর মারা গেছে বলে এত খুশি হয়ে নাকি কে জানে। কেন জানি রুদ্রের হাসিটা সহ্য হলো না তার। তাই বিরিয়ানির এলাচ লোকমার মধ্যে ঢুকিয়ে রুদ্রের মুখে দিতে গেল, কিন্তু রুদ্র ওর হাত আটকে দিয়ে সেই লোকমা স্পর্শীর মুখে পুরে দিয়ে বলল, আমার সঙ্গে এক প্লেটেই খা, মুখের খাবার ফেলার চেষ্টা করবি না। খাবার নষ্ট করা পছন্দ করি না আমি। স্পর্শী মুখে এলাচ সমেত বিরিয়ানি নিয়ে বসে রইল। চিবোতে গেলেই ক্যাচ করে দাঁতে এলাচ পড়ে মেজাজ বিগড়ে যাবে। কার জন্য গর্ত খুঁড়ল আর কেই বা পড়ল, একেই বলে লোহা বাঁধানো কপাল। তাকে খেতে না দেখে রুদ্র ফোনের দিকে চোখ রেখে বলল, অতি চালাকের গলায় দড়ি। তুই চালাকি করতে গিয়ে ধরা খেয়েছিস, তাই তুই একটা গরু। মুখের খাবারটুকু শেষ কর জলদি। না প্লিজ। ছাড় দিতে পারি, তবে শর্ত আছে। শর্ত মানবি? তুই নিজে থেকে আমাকে লিপ কিস করবি, জলদি আয়। এ কথা শুনে স্পর্শী এলাচ সমেত বিরিয়ানিটুকু ক্যাচ ক্যাচ করে চিবিয়ে গিলিয়ে খেয়ে রুদ্রের মুখে খাবার তুলে দিল। ওর কাণ্ড দেখে রুদ্র বলল, এভাবে ইগনোর করলি তো? একদিন এমন দিন আসবে তুই নিজে থেকে আমার কাছে আসবি আর কিস করবি স্বেচ্ছায়।
এক্ষুনি করব যদি আমার প্রশ্নের সঠিক উত্তর দাও। বল শুনি। আমি নাকি রাজনীতি? রাজনীতি এ কথা বলতে দেরি, কিন্তু রুদ্রের গালে থাপ্পড় দিতে দেরি হয়নি। যেন প্রস্তুতি ছিল না সে। থাপ্পড় মেরে হাতের প্লেটটাও ছুঁড়ে মারল মেঝেতে। অবশিষ্ট বিরিয়ানিটুকু ছড়িয়ে ছিটিয়ে গেল চারদিকে। তারপরে হিংস্র বাঘিনীর ন্যায় রুদ্রের গলা চেপে ধরে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আমি নাকি রাজনীতি? কিছুক্ষণ আগের ভাষণ ভুলে গেছিস? আমাকে সব মেনে নিতে হবে, জোর করে হলেও সংসার করতে হবে, আর তুই রাজনীতি রাজনীতি করে ছুটে বেড়াবি। দিন শেষে রাস্তাঘাটে লাশ হয়ে পড়ে থাকবি। তখন আমার কি হবে? বিধবা তকমা নিয়ে ঘুরবো আমি? রাজনীতিই যদি নিবি, আমার বিয়ে কেন করেছিস? প্রতিবাদ কেন করিসনি? মেনে নে, মেনে নে, মেনে নে করে সব পাগল হয়ে গেছে। কেউ জিজ্ঞেস করেছিস কেন তোকে মানতে পারছি না? তোকে মানতে না পারার আরেকটা কারণ তোর রাজনীতি। আই রিপিট, তোকে সহ্য করতে না পারার আরেকটা কারণ রাজনীতি। এই মুহূর্তে তুই আমাকে বেছে নিবি, নয়তো তোর রাজনীতি। যদি আমাকে নিস, আমি তোর মন মতো হয়ে উঠবো, আর যদি রাজনীতি নিস, তবে বিচ্ছেদ। কেউ ঠেকাতে পারবে না। বিচ্ছেদ মানে বুঝেছিস? ডিভোর্স। সত্যি বলছি, তোকে ডিভোর্স দিবই দিব। স্পর্ধা একটু বেশি দেখিয়ে ফেললি না? বেশ করেছি। কলার ছাড়। আমার কথার জবাব চাই। আমি রাজনীতি বেছে নিলাম, এবার যা পারিস করে নে। আমার যখন মূল্যই নেই, তাহলে বিয়ে করেছিস কেন? ও, মজা নিতে, ফুর্তি করতে? স্পর্শী ভাষা সংযত কর, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। তুই করতে পারলে আমি বলতে পারবো না? তোরা সবাই আমাকে পেয়েছিস নাকি? আমি তোদের খেলার পুতুল? মন মর্জি কিছুই থাকতে পারে না আমার? বাসা থেকে বলে মেনে নে, মেনে নে, আর তুই মূল্যই দিস না। আমি কুকুর? বারবার দুধছাই করবি আর তোর পদতলে পড়ে থাকবো? হ্যাঁ, এই এমিলির মতো আমাকে বিধবা দেখার জন্য রাজনীতি ছাড়বি না, তাই না? এমিলির বরের মতো রাস্তাঘাটে পড়ে মরার এত শখ? এবার বুঝলাম এত রাগের কারণ। বস, মাথাটা ঠান্ডা কর, আগে আমার পুরো কথাটা শোন। কিচ্ছু শোনার বাকি নেই আমার। থাক তুই তোর রাজনীতি নিয়ে। আজকের পর ভুলেও আমার সামনে আসবি না। যদি আসিস, আগে তোকে খুন করব, তারপর আমি বিষ খাবো। এ কথা বলে স্পর্শী রেগে রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র বাধা দিল না। এত রাগের কারণ এতক্ষণে বুঝল রুদ্র। বিয়েটা নাকি মানেও না, আবার ওকে নিয়ে ভয়ও পায়। একেই বলে মেয়ে মানুষ, মুখে এক মনে আরেক। এ কথা ভেবে রুদ্র মুচকি হেসে গালে হাত বোলালো। চেঙ্গিস খানের নাতনির হাতে এত জোর, গালটা এখনও জ্বলে যাচ্ছে। নতুন নতুন বিয়ে করে বরদের নাকি আদর্শ হাকের কমতি থাকে না, অথচ সে। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে মেঝের দিকে দৃষ্টি গেল। পুরো রুমে বিরিয়ানি ছড়িয়ে ছিটিয়ে আছে। এভাবে খাবার নষ্ট করার অপরাধে শাস্তি দিতেই হবে। তাহলে পরবর্তীতে এমন করার আগে 10 বার ভাববে। বলার আগেই মুখের সামনে হাজার রকমের খাবার পেয়ে যায়, এজন্য বোঝে না ক্ষুধার জ্বালা, খাবারের মর্ম। মনে মনে এসব আওড়িয়ে ঝাড়ু এনে সব পরিষ্কার করে মুছল। আর চোখে দেখে এলো গেস্ট রুম বন্ধ থাকায় স্পর্শী ড্রয়িং রুমে বসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে। রাগ কমলে ঠিকই আসবে ভেবে রুমে এসে বিছানার ওপর বসলো। ল্যাপটপ নিয়ে জরুরি ইমেল চেক করলো। পরবর্তী ইমেল ওপেন করতেই স্পর্শী দরজা আটকে দিল বাইরে থেকে। দরজা বন্ধ দেখে রুদ্র চট করে উঠে স্পর্শী নাম ধরে ডাকতে লাগলো, কিন্তু স্পর্শী সারা শব্দ পেল না। একটু পরে মেন দরজা খোলার শব্দ শোনা গেল। স্পর্শী বাইরে যাচ্ছে না তো? তাছাড়া মেন দরজা খুলবেই বা কেন? যদি এমনই হয় তবে থাপ্পড় একটাও মাটিতে পড়বে না। থাপ্পড়ে মাথার ভূত ছুটিয়ে দিবে। বড্ড বেশি বাড়াবাড়ি করছে সে। এতক্ষণ নিজের রাগ কন্ট্রোল করলেও এবার অসহ্য লাগছে। রুদ্র পুনরায় ডেকে সাড়া না পেয়ে বাইরে যেতে নিষেধ করলো। ওর আদেশ অমান্য করে যদি যায়ও, তবে ভয়ঙ্কর শাস্তি দিবে। চিৎকার করে একথা বলার পরেও স্পর্শী সাড়া পেল না। এখন ঘড়ির কাঁটা 12 ঘরে। এত রাতে বের হওয়াও রিস্ক। তাছাড়া এমিলি লোকসহ অন্য শত্রুরাও উৎপেতে আছে, সব সময় তাদের উপর নজর রাখছে। তারা যদি কোনোভাবে জানতে পারে স্পর্শী বাইরে, তাও একা, তবে তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। না, যেভাবেই হোক আটকাতে হবে। তারপর রুদ্র চট করে ফোন তুলে গেটের দারোয়ানকে কল করলো। দারোয়ান চেয়ারে হেলান দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছিল। ফোনে কল পেয়ে হুড়মুড় করে উঠে পরপর 2 বার সালাম দিল। তখন রুদ্র সালামের জবাব নিয়ে জানিয়ে দিল স্পর্শীকে যেন বাইরে যেতে না দেয়।
জোরাজোরি কান্নাকাটি, এমনকি সে মাটিতে শুয়ে গড়াগড়ি খেলেও না। ওর কথা শুনে দারোয়ান থতমত খেয়ে কিছু বলার আগেই কল কেটে ফোন রাখতেই বাইরের দরজা আটকানোর শব্দ পাওয়া গেল। তার মানে স্পর্শী যায়নি, ফিরে এসছে। এই মেয়ের শান্তি দিল না। অতঃপর আগে গজগজ করতে করতে সে এসির পাওয়ার বাড়িয়ে বিছানায় বসল। তোয়ালে নিয়ে মুখ কপাল ঘাড় মুছে ছুড়ল কোনায় রাখা বিন ব্যাগের ওপর। মানুষ 4টা বিয়ে করে 4টা বউ সামলায় কিভাবে? তার এক বউই কালঘাম ছুটিয়ে দিচ্ছে। 4টা বউ হলে 4 দিক থেকে প্যারা। একজনই বিয়ের সকালাত মিটিয়ে দিচ্ছে, আর লাগবে না বাবা। তখন দরজার কাছে কারো উপস্থিতি টের পেয়ে রুদ্র তাড়াতাড়ি দরজা খোল, নয়তো আজ তোর খবর আছে। কথা কি কানে ঢুকছে না? আমার ধৈর্যের পরীক্ষা নিস না স্পর্শী, এর ফল ভালো হবে না। তখন দরজার ওপাশ থেকে স্পর্শী ওর সমান তালে বলে উঠল, লাস্টবার বলছি, আমি নাকি রাজনীতি? দরজাটাকে খোল, তারপর বলছি আমি। না। ওর মুখে না শুনে রুদ্র রাগে দুঃখে আর একটাও শব্দ ব্যয় করল না। চোখ মুখ শক্ত করে বসে রইল। কাফিকে একটা কল করতে গিয়েও ফোনটা রেখে দিল। বেচারা এখন বউ নিয়ে ঘুমোচ্ছে বোধ হয়। ওর মতো তো আর বিচ্ছু বউ কপালে জোটেনি, ঘুমোবেই তো। ওদিকে স্পর্শীও আর কিছু জিজ্ঞাসা করলো না। দরজার উপাশে দেওয়ালে হেলান দিয়ে নিশ্চুপ হয়ে বসে আছে, যেন সব কথা ফুরিয়ে গেছে। স্পর্শী বাসায় আছে জেনে রুদ্র এক গ্লাস পানি খেয়ে চুপ করে শুয়ে দরজা খোলার অপেক্ষা করতে লাগলো। তার এই অপেক্ষার পালা চলতেই থাকলো, ঘড়ির কাঁটাও এগোতে থাকলো। শুয়ে থাকতে থাকতে একটা সময় রুদ্রের চোখ জোড়ায় ঘুম নেমে এল। ঠিক আধ ঘন্টা পরেই হঠাৎ তার ঘুম ছুটে গেল। তড়িঘড়ি উঠে দরজা খোলা নাকি পরখ করলো, না, এখনও খোলেনি দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তারপর চোখে মুখে পানি ঝাপটা দিয়ে রুমে এসে দাঁড়াতেই থমকে গেল। চোখে মুখে বিস্ময়। কম্পিত পায়ে এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো দরজার কাছে। দরজার নিচ দিয়ে গড়িয়ে আসা লাল তরল হাতে নিয়ে পরখ করলো। পরখ করে বুঝলো এটা রক্ত। এখানে রক্ত এলো কোত্থেকে? স্পর্শী, স্পর্শী ঠিক আছে তো? সে উঠে দরজায় জোরে জোরে বাড়ি মেরে উচ্চস্বরে স্পর্শীকে ডাকতে থাকলো, কিন্তু এবারও সারা শব্দ পেল না। তাই বাধ্য হয়ে কাফিকে কল দিয়ে বাসায় আসার কথা জানা। রুদ্রের কণ্ঠস্বর শুনেই মনে হচ্ছে খারাপ কিছু ঘটেছে। তাই সে রুমাকে নিয়ে রুদ্রের বাসার উদ্দেশ্যে বেরিয়ে গেল। 10 মিনিটে তারা ফ্ল্যাটের দরজার কাছে এসে দাঁড়িয়ে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। কাফি সময় অপচয় না করে পিনকোড বসিয়ে দরজা আনলক করলো। এই পিন সে আর রুদ্র ছাড়া কেউ জানে না। তারপর তারা ভেতরে প্রবেশ করে রুদ্রের রুমের দিকে যেতেই স্পর্শীকে দেখে থমকে গেল। রুমা ইয়া আল্লাহ বলে আর্তনাদ করে স্পর্শীর কাছে দৌড়ে গেল। স্পর্শীর মাথাটা নিজের কোলে তুলে ডাকতে লাগলো। কাফি দ্রুত পানি এনে মুখে ছিটা দিয়েও কাজ হলো না। তখন রুদ্র জোরে দরজায় থাবা দিয়ে দরজাটা খুলতে বলল কাফিকে। কাফি দরজা খুলতেই রুদ্র বেরিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দরজার সামনে স্পর্শী অবচেতন হয়ে পড়ে আছে। ওর পাশে ধারালো ছুরি আর স্পর্শীর কাটা হাত থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এইটুকু দেখে সে স্পর্শীকে কোলে তুলে হাঁটা ধরল। কাফি আর রুমা ফ্ল্যাটের দরজা বন্ধ করে ফোনে কল করতে করতে ছুটল রুদ্রের পিছু। তারপর তারা গাড়িতে উঠে দ্রুতই পৌঁছালো চেনা জানা কাছের হসপিটালে। পেশেন্টের অবস্থা দেখে ডাক্তারও তাৎক্ষণিক চিকিৎসা শুরু করলেন। ওটির দরজা বন্ধ হতেই রুদ্র ওটির সামনে থাকা চেয়ারেই ধপ করে বসে পড়ল। শরীরে যেন বিন্দুও শক্তি নেই। এই সামান্য কারণে এমন কিছু ঘটবে ভাবতেও পারেনি সে। যে মেয়েটা ছোট থেকে রক্ত দেখতে পারে না, সেই মেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, এটা কি ঘৃণার বশে নাকি অভিমান? পূর্বেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এমন তো হয়নি। তবে আজ কেন? সে তো বোঝাতে চেয়েছে, বলতেও চেয়েছে। রাজনীতি কেন বেছে নিয়েছে তবুও? এমন নানান প্রশ্নে বিদ্ধ হয়ে চেয়ারের হাতলে মাথা ঠেকিয়ে সে চোখ বন্ধ করে নিল। এত অবধি কত মানুষ মেরেছে তার ঠিক নেই। কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে, কারো মাথাও ফাটিয়েছে, এমনকি মারতে মারতে মেরেও ফেলেছে কজনকে। তাদের রক্ত দেখে তো এমন হয়নি। তবে আজকে কেন স্পর্শী রক্ত দেখে শরীর অবশ হয়ে আসছে? এর আগে কখনো মনে হয়নি রক্ত ভয় পাওয়া জিনিস। তবে এই মুহূর্তে শরীরে ল্যাপটানো রক্ত দেখে ভয় লাগছে তার। মনে হচ্ছে তার বুকেই কেউ ছুরি চালিয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে তার হৃৎপিণ্ডটাকে দ্বিখণ্ডিত করে ফেলছে। গাড়িতে উঠেই তার রুমাল দিয়ে স্পর্শীর হাত বেঁধে দিয়েছিল, কিন্তু রক্ত পড়া থামেনি, বরং রুমাল ভিজে তার টি শার্টে রক্ত লেপটে গেছে। এই রক্তের দাগ যেন তার বুক কামড়ে ধরছে, অসহ্য ব্যথায় তোলপাড় করে দিচ্ছে তার বক্ষপাশ।
তখন এক নার্স এসে জানালো রক্তের প্রয়োজন। পেশেন্টের শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে শরীর ফ্যাকাশে হয়ে গেছে, ইমিডিয়েট রক্তের প্রয়োজন। এ কথা শুনে রুদ্র ফোনটা বের করার আগেই কাফি জানতে চাইল স্পর্শী রক্তের গ্রুপ কী। পূর্বের ঘটনায় জানা গেছে স্পর্শী রক্তের গ্রুপ সম্পর্কে। সে বলতেই কাফি জানালো তারও এ পজিটিভ রক্ত। তখন নার্স কাফিকে সঙ্গে যেতে বললে কাফিও হাঁটা ধরল, আর রুদ্র ওদের যাওয়ার দিকে নিষ্পলকভাবে তাকিয়ে রইল। এভাবে অনেক সমস্যা গড়ালো। রাত কেটে ভোরের আলো ফুটল। রক্ত দেওয়ার পর রুদ্র কাফিকে বাসায় পাঠিয়ে দিয়েছে, তার বিশ্রামের প্রয়োজন। কাফি রক্ত দিয়ে বের হওয়ার পরে সে খেয়াল করেছে রুমার ছটফটানি। মেয়েটা বড্ড বেশি ভালোবাসে কাফিকে। তার সামনে কিছু বলতে না পারলেও দেখেছে রুমার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। হয়তো ভেবেছিল রক্ত দিলে কাফি অসুস্থ হয়ে যাবে। তাদের কথা ভেবে রুদ্র সামনে থাকা স্পর্শী তার চোখের ঘুম কেড়ে নিয়ে মেয়েটা কি সুন্দর নিশ্চিন্তে ঘুমোচ্ছে। স্বার্থপরগুলো এমনই হয়, একজনের ঘুম কেড়ে নিয়ে তারা নিশ্চিন্তে ঘুমোতে পারে, হাসতে পারে, বাঁচতে পারে। একবারও ভাবে না অপর পাশের মানুষটা কেমন আছে, কেমন থাকবে, তারা আদৌ বাঁচতে পারবে তো। পৃথিবীর বুকে সবাই নিজ স্বার্থে উন্মাদ। সামনে থাকা মেয়েটাও সেই দলের অন্তর্ভুক্ত, যদিও এখন বিপদমুক্ত। সে কেবিনে দেওয়া হয়েছে, পরনে হালকা পেস্ট রঙের হসপিটালের পোশাক, দুই হাতে ক্যানোলা করে স্যালাইন আর রক্ত যাচ্ছে, মুখ ফ্যাকাশে, কাটা স্থানে 8 থেকে 10টার মতো সেলাই পড়েছে। রুদ্র সেই হাতটার দিকে তাকিয়ে আছে। স্পর্শী এখনও অবচেতন, তবে বিজ্ঞ ডাক্তার জানিয়েছে 2-1 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরবে। রুদ্র বসে বসে তার জ্ঞান ফেরার অপেক্ষা করছে। পরনে গতকালের রক্তমাখা টি শার্ট, চোখজোড়া লাল টকটকে, মুখভঙ্গি পূর্বের মতোই স্বাভাবিক। তার অপেক্ষার পালা ঘন্টা 3 পরে। স্পর্শী টিপটিপ করে চোখ খুলে রুদ্রকে দেখে দৃষ্টি সরিয়ে নিল। ঘাড় ঘুরিয়ে অন্যদিকে তাকালেও তার চোখের কোনা বেয়ে গড়িয়ে যাচ্ছে অজস্র নোনা জল। তখন রুদ্র তার মাথায় হাত বুলিয়ে বলল, খুব ব্যথা করছে? কাঁদিস না, ঠিক হয়ে যাবে। জবাবে স্পর্শী হ্যাঁ না কিছুই বলল না, শুধু কাঁদতেই থাকলো। একটু পরে ডাক্তার এসে ইঞ্জেকশন পুশ করতে গেলেই তার কান্নার গতি বেড়ে গেল। রুদ্র ধরতে গেলে নিখুঁতভাবে তাকে সরিয়ে অন্যদিক মুখ ফিরিয়ে ডুকরে কেঁদে উঠল। রুদ্র শুধু চুপ থেকে দেখে যাচ্ছে তার কাণ্ড। তারপর ডাক্তার মেডিসিন লিখে দিয়ে সাবধানে থাকতে বলে চলে গেলেন। রুদ্র হাতের প্রেসক্রিপশনটা নিয়ে দরজার কাছে যেতে স্পর্শী বাঁধভাঙা কান্না আটকে বলল, আমি নাকি রাজনীতি? এই কথা শুনে রুদ্র থমকে দাঁড়িয়ে গেল, তবে সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো না স্পর্শীর দিকে। কয়েক সেকেন্ড পর সেভাবেই দাঁড়িয়ে জবাব দিল, রাজনীতি? রুদ্রের কথা শুনে স্পর্শী মুচকি হাসল, কষ্টমাখা মলিন হাসি, ছলছল চোখ। পুনরায় প্রত্যাখ্যান, তাও একবার নয়, পরপর কয়েকবার। অথচ রুদ্র মন রক্ষার্থে বলতে পারত, আমি শুধু তোকেই চাই স্পর্শী, শুধু তোকে। কিন্তু না, রুদ্র সেটা না করে পাষাণের মতো বারবার ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দিচ্ছে তার কোনো মূল্যই নেই। সে থাকলেও যা, না থাকলেও তা। রাজনীতি তার কাছে সব। নিজে বেহায়া হয়ে সবার মন রক্ষার্থে তাকে নিয়ে সংসার শুরু করার কথা ভেবেছে। নিজের ইচ্ছে, আকাঙ্ক্ষা, স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে রুদ্রকে নিয়ে ভাবার ইচ্ছে পোষণ করেছে। অথচ যার জন্য এত আয়োজন, সে তার পাশেও নেই, কাছে। তার করা সমস্ত আয়োজনই যেন বৃথা, নিরর্থক। তাছাড়া বাসার সবাই বলে মেনে নে, কিন্তু কাকে মেনে নিবে? যে তার নয় তাকে। সে তো চেষ্টা করছে, কিন্তু রুদ্র, সে চাইলেও এক পাও এগোচ্ছে না, ভাবছে না নতুন করে শুরু করার কথা। মুখ্য কথা, কে বা চায় বিধবা হতে? এমিলির মতো পরিস্থিতিতে পড়তে চাচ্ছে না বলেই রুদ্রকে বারবার বলছে রাজনীতি ছেড়ে দিতে। কি দরকার রাজনীতি করার? রাজনীতি ছাড়া মানুষ বাঁচে না। তাছাড়া রুদ্র তো এখন একা নয়, পরিস্থিতি মোতাবেক সেও জড়িয়ে গেছে রুদ্রের সঙ্গে। এখন নিজের কথা ভাবতে গেলে রুদ্রের নামও জড়িয়ে যাচ্ছে। আজ অথবা কাল রুদ্রকে সে স্বামী হিসেবে মানতে বাধ্য। এজন্য চাচ্ছিল রুদ্র এসব ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক, আর 5 জনের মতো ওরা সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকুক। কিন্তু সেটাও বোধহয় সম্ভব নয়, কারণ রুদ্র দিনকে দিন যেভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, তাতে আশা ভরসা নেই। কখন কি ঘটে তাও বলা যায় না। যাকে নিয়ে বাঁচার কথা ভাববে, সেই যদি গলা অবধি জলে ডুবে থাকে, তাহলে কিভাবে হবে? ভেবেছিল তার এমন পাগলামি দেখে রুদ্রের মনটা গলবে, কিঞ্চিত আলোর দেখাও মিলবে, কিন্তু ফলাফল শূন্য। পুনরায় প্রত্যাখ্যান হয়ে স্পর্শী একটা বাড়তি কথাও বলল না। দৃষ্টি ঘুরিয়ে নেত্রজরা বন্ধ করে রইল।
সঙ্গে সঙ্গেই তার চোখের কার্নিশ বেয়ে ঝরে গেল অশ্রুফোঁটা। ওকে কাঁদতে দেখে রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল কেবিন থেকে। কেবিনের সামনেই নার্সরা বসে গালগল্পে মগ্ন। সামনের কেবিন থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে। সম্ভবত তার হাতে ক্যানোলা করা হচ্ছে। কেবিনের দরজার কাছে এক মহিলা মুখে আঁচল গুজে অসহায়ভাবে কাঁদছে। হয়তোবা ইনি সেই বাচ্চাটার মা। কলিজার টুকরো বাচ্চার কষ্ট সহ্য করতে না পেরে বাইরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে উকি মেরে দেখছে হয়েছে নাকি। তখন দুজন নার্সকে কেবিন থেকে বের হতে দেখা গেল। তারা বের হয়ে বাচ্চাটার মাকে কাঁদতে কাঁদতে বাচ্চার দম আটকে গেছে, যান বুকে নিয়ে বুকে পিঠে থাবা দেন, আমরা একটু পরে এসে ক্যানেলা করে যাব। এ কথা বলে ওরা বিরক্ত মুখে রুদ্রের পাশ কাটিয়ে চলে গেল। দম আটকানোর কথা শুনে সেই মা দৌড়ে গেলেন বাচ্চাটার কাছে। মুহূর্তেই বুকের ধনকে বুকে নিয়ে চিৎকার করে কেঁদে উঠল। তবুও নার্সরা কেউ এগিয়ে গেলেন না। রুদ্র নার্সদের দিকে একবার তাকিয়ে নিজে গেল বাচ্চাটার কাছে। দরজা পেরিয়ে ঢুকতেই দেখা গেল 1 বছরের ফুটফুটে ছেলেকে। কাঁদতে কাঁদতেই দম আটকে গেছে, তবুও ক্যানোলা করা হয়নি। বাচ্চাটা শ্বাস নিতেও পারছে না, কাঁদতেও পারছে না, হাঁ করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। বাচ্চাটার মা বর্তমানে একা হসপিটালে আছেন। ওনার হাজবেন্ড ওষুধ আনতে গেছেন। কিছুক্ষণ আগে 3 বার ক্যানোলার সুচ ফুটিয়েও বাচ্চাটার রক্ত পাওয়া যায়নি। ফলে মাসুম বাচ্চাটা ভয়ে ব্যথায় মায়ের দিকে হাত বাড়াতেই নার্স ধমকে উঠে ভদ্রমহিলাকে। যা নয় তাই বলে বেরিয়ে যেতে বলে কেবিন থেকে। সেই অসহায় মা বাচ্চার ভালোর জন্যই কেবিনের দরজার কাছে দাঁড়িয়ে মুখ লুকিয়ে কাঁদতে থাকে। আর নার্স চেপে ধরে ক্যানোলা করায় বাচ্চা ভয়ে কাঁদতে কাঁদতে দম আটকে যায়। এই অবস্থা দেখে তারা চেষ্টা চালাতে থাকে। যখন দেখে দম আসছেই না, তখন বাচ্চাটাকে কোলে না তুলে নার্স ভদ্র মহিলাকে বুকে পিঠে থাবা দিতে বলে চলে যায়। বাচ্চার অবস্থা দেখে বাচ্চার মা দিশা না পেয়ে চিৎকার করে কাঁদতে থাকে। তাও নার্সগুলোর শুনেও এগিয়ে আসে না, বরং চায়ের কাপে চুমুক দিয়ে একে অন্যকে জিজ্ঞাসা করে আজ দুপুরের লাঞ্চে কে কী এনেছে। রুদ্র কেবিনে প্রবেশ করে আগে বাচ্চাটাকে বুকে তুলে নিল। তারপর বাচ্চাটার মাথা কিছুটা নিচু করে উপর করে শুয়ে পিঠে বেশ কয়েকবার চাপড় মারল। এতে বাচ্চার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। অনেক সময় ট্র্যাকিয়া বা শ্বাসনালীতে খাবার আটকে গেলে শিশুরা কাঁদতে বা কথা বলতে পারে না। তখনই এই পন্থা অবলম্বন করতে হয়। দম ফেরার পর বাচ্চা তার মায়ের বুকের সঙ্গে লেপ্টে আছে, থেমে থেমে হেঁচকি তুলে কাঁদছে। রুদ্র ওই মহিলাকে কেবিনে থাকতে বলে সে বাইরে গেল। নার্সরা খাতাতে কী সব লিখতে ব্যস্ত, তবে তাদের গল্প থেমে নেই। যে নার্স দুটো বাচ্চার হাতে ক্যানোলা করেছিল, রুদ্র তাদের একজনকে গিয়ে ম্যাম, আপনার নামটা জানতে পারি? আমার নাম আপনাকে বলতে যাব কেন? আশ্চর্য। প্রয়োজন না থাকলে জানতে চাইতাম না নিশ্চয়ই। আমার নাম দিয়ে কি প্রয়োজন সেটা বলেন। আপনাকে খুব পছন্দ হয়েছে, বিয়ে করব, তাই নাম ঠিকানা জেনে নিচ্ছি। আপনি কি মজা করছেন? আপনি কি আমার শালি লাগেন? বলবেন নাকি অন্য উপায়ে জেনে নিব? আমার নাম রুবাইদা। ধন্যবাদ। এ কথা বলে রুদ্র সেখানে দাঁড়িয়ে কাউকে কল করলো। 2 বারের বেলায় রিসিভ করলো ফোনের অপর পাশের ব্যক্তিটি। রবি তখনও রুদ্রকে আর চোখে দেখতে ব্যস্ত। অন্য নার্সরাও নিজেদের মধ্যে গুজুর গুজুর করছিল। অদূরে দাঁড়িয়ে রুদ্র কাউকে বলে উঠল, হ্যাঁ আতিক, রুদ্র বলছি। শোন, বর্তমানে তোর হসপিটালেই আছি। 3 তলার 303 নম্বর কেবিনের সামনে যে রিসিপশন আছে, সেখানকার একজন নার্স রুবাইদা, সবাই নাকি রুবি নামে চিনে। ওনাকে এই মুহূর্তে যদি সাসপেন্স না করিস, তোর আর ঈশিতার পিক ভাইরাল করে দিব। কোন পিক মনে আছে তো? আর তুই তো জানিস আমি অকারণে মজা করি না, তাই মজা ভেবে বসে থাকিস না। সময় মাত্র 5 মিনিট, রাখছি। এ কথা বলে রুদ্র কল কেটে দিল। রুবির সহ বাকি নার্সরাও হতভম্ব তাকিয়ে আছে। মুহূর্তের মধ্যেই রুবির সাসপেন্ডের আদেশ চলে এলো। আতিক খতিয়ে দেখার আগেই রুবির বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিল। তারপর রিসেপশনে সিসি ক্যামেরা থেকে পুরো ঘটনা দেখে উপস্থিত 2 জন নার্সকে সাসপেন্ড করা হলো। যাদের কাজ সেবা করা, তাদের এমন হেলা আতিকের সহ্য হলো না। বিশেষ করে কোনো বাচ্চার কষ্ট দেখতে পারে না সে, কারণ তার প্রথম বাচ্চা মারা গেছে চিকিৎসার অভাবে, মূলত ডাক্তার ও নার্সদের অবহেলাতে। সেদিনের পর জেদ ধরেই এই হসপিটালের সৃষ্টি। বারংবার বলাও আছে, এখানে কোনো বাচ্চাকে অবহেলা করা যাবে না, কোনো পরিস্থিতিতেই না। অথচ রবি
মুহূর্তেই এই খবর হসপিটালে ছড়িয়ে গেল। সকলে ধিক্কার জানালো তাদের। এই সুযোগে ভুক্তভোগীরা কথা শোনাতে ছাড়ল না। পরিশেষে সব হিসাব নিকাশ বুঝিয়ে 2 নার্সকে তখনই বিদায় করা হলো। আর এই বাচ্চার চিকিৎসার দায়ভার আতিক নিজে নিল। তখন রুদ্র স্পর্শীর কেবিনের বাইরে দাঁড়িয়ে ওই ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিল। একটু পরে কাফি আর রুমা এলো। তারা স্পর্শীর খোঁজ খবর নিল। তারপর 2টো ব্যাগ এগিয়ে দিয়ে বলল রুদ্রের জন্য ড্রেস আর খাবার নিয়ে এসছে। স্যালাইন শেষ না হলে স্পর্শী খেতেও পারবে না। কখন স্যালাইন শেষ হবে ঠিক নেই। তাই তারা রুদ্রকে খাওয়ার জন্য জোরাজোরি করল। গত রাত থেকে রুদ্র খাবার তো দূর, পরনের টি শার্ট অবধি বদলায়নি। কালো টি শার্টের কারণে রক্তের দাগটাও বোঝা যাচ্ছে না। কাফি আর রুমা জোরাজোরি করেও রুদ্রকে খাওয়াতে পারল না। শুধু ড্রেস নিয়ে কেবিনের ওয়াশরুমে গিয়ে ড্রেস বদলে নিল। তারপর নার্সদের বলে দিল রুমা আর স্পর্শী সমস্যা হলে দেখতে। তার বলার ধরনে নার্সরা বিরক্ত হলেও মুখে হাসি ফুটিয়ে আশ্বস্ত করল। এখানে রুদ্রবাদে অন্য কেউ হলে খ্যাক করে বলেই ফেলতো, এতই যখন দরদ তাহলে বউকে কাঁধে করে নিয়ে গেলেই তো পারেন। কিন্তু মুখ ফুটে বলার সাহস কারোরই হলো না। তাছাড়া আজকে যা ঘটলো, ভুলেও এ কাজ করার কথা ভাবাও যাবে না, নয়তো তাদের অবস্থাও রুবির মতো হবে। তখন রুদ্রের ফোনে কল এলো। তাকে এখনই বের হতে হবে, হাতে বেশি সময়ও নেই। রুমাকে সাবধানে থাকতে বলে রুদ্ররা 2জন বেরিয়ে গেল। তাদের যেতে দেখে রুমা স্পর্শীর কেবিনে প্রবেশ করলো। ওর হাতের ব্যাগ রেখে আস্তে করে বসলো স্পর্শীর শিয়রে। স্পর্শী ঘুমে কাদা। ওষুধের প্রভাবে গভীর ঘুমে আচ্ছন্ন, তাই বাইরের চেঁচামেচিতেও ঘুম ভাঙেনি তার। নয়তো রবির কান্নাকাটি শুনে ছুটে বেরিয়ে আসতো। মেয়েটা বড্ড বেশিই চঞ্চল, আর চঞ্চল মেয়েটিকে আদরে ছানার মতো আগলে রাখে তাদের বাসার মানুষ। কি সৌভাগ্য! রুমা স্পর্শীর ব্যান্ডেজ করা হাত দেখে হাসল। রুদ্র সারা রাত এই হাতটা ধরেই বসেছিল। কত চুমু খেয়েছে কে জানে। এসব ভেবে রুমা স্পর্শীর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ভাইয়া ঠিকই বলে, বড্ড অবুঝ তুমি স্পর্শী। নয়তো অনেক আগে ভাইয়ার চোখের ভাষায় মন পড়তে সক্ষম হতে, বুঝে ফেলতে কঠিন হৃদয়ের পুরুষটার শুধু মন নয়, পুরো অস্তিত্বে মিশে আছো তুমি। এই কথা বলে রুমা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। স্পর্শীর ঘুমটা যাতে না ভাঙে তাই সে কেবিনের বাইরে এসে দাঁড়ালো। নতুন পেশেন্টরা এসে কেবিন দখল করছে। তাদের আত্মীয় স্বজন ছোটাছুটি করছে পেশেন্ট নিয়ে। রুদ্র যাওয়ার আগে পরিচয় করিয়ে দিয়েছে পাশের কেবিনের এক ভদ্রমহিলার সঙ্গে। সে গিয়ে সেই ভদ্রমহিলার কাছে এগিয়ে গেল। তারপর কি যেন ভেবে পুনরায় কেবিনে ফিরে এলো। রুদ্রের আমানত স্পর্শী, তাকে আমানতের খেয়াল রাখতে এখানে রেখে গেছে। তার উচিত হবে না স্পর্শীকে একা রেখে যাওয়া, কারণ রুদ্র আর কাফির শত্রুর শেষ নেই। কখন কিভাবে স্পর্শীর ক্ষতি করে ফেলে, তখন রুদ্রকেই বা কী জবাব দিবে। তাছাড়া কাফিও বারবার বলে গেছে নিজেদের খেয়াল রাখতে। ওদের কিছু হয়ে গেলে নাকি তারাও বাঁচবে না, একেবারে নিঃশেষ হয়ে যাবে। এ কথা ভেবে সে কেবিনে ঢুকে দরজা ভালোভাবে লক করল। তারপর পাশের বেডে শুয়ে উপন্যাসের PDF নামিয়ে পড়তে মন দিল। এর কিছুক্ষণ পর তার ফোনে টুং করে মেসেজ এলো। রুমা বোন আমার, স্পর্শীর হাতের দিকে নজর রেখো, স্যালাইন শেষ হয়ে রক্ত উঠে না যায়, কেমন? উক্ত মেসেজ পড়ে রুমা হেসে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, তোমার বরটা আসলেই বউ পাগল। এমিলি সাদা শাড়ি পরে সাংবাদিকদের সামনে বসে কাঁদছে। কিছুক্ষণ আগে তার প্রাণের স্বামীর দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে। রাজনীতিবিদরা দলে দলে এসে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। এই সুযোগে সাংবাদিকরাও ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে যাচ্ছে। চতুরতার সঙ্গে কখনো সে সেসব প্রশ্নের উত্তর দিচ্ছে, কখনো বা এড়িয়ে যাচ্ছে। লাইভ দেখাচ্ছে সেই দৃশ্য। ভিডিওটা দেখিয়ে কাফি ড্রাইভ করতে করতে বলল, কে মেরেছে, কেন মেরেছে জেনেও এমিলির অভিনয় দেখে আমি অবাক না হয়ে পারছি না। রুদ্র একথা জবাব দিল না। সে এক মনে বাইরের দিকে তাকিয়ে ভাবছে। রুদ্রের থেকে জবাব না পেয়ে কাফি গলা পরিষ্কার করে পুনরায় বলল, অভিনয় করে কাঁদলেও চোখের পানি সত্যি মনে হচ্ছে। কান্না করার জন্য চোখে কিছু দিয়েছে নাকি? রুদ্র এবারও নিশ্চুপ। তবে বিধবা সাজে কিন্তু ভালোই দেখাচ্ছে এমিলিকে, তাই না স্যার? এ কথা শুনে রুদ্র সিটে হেলান দিয়ে চোখ বন্ধ অবস্থায় বলল, রুমাকে কি বলতে হবে? আজকাল বাইরের মেয়ের দিকে নজর দিচ্ছ। সরি স্যার, এই ভুল আর কখনো হবে না। এ কথা বলে কাফি সেই যে মুখ বন্ধ করলো, অকারণে আর একটাও বাড়তি কথা বলল না। গাড়ি চলছে নিজ গতিতে। হঠাৎ রুদ্র গাড়ি থামাতে বলে চট করে গাড়ি থেকে নামলো। তারপর কাফিকেও নামিয়ে হসপিটালে যেতে বলে
সে নিজে বসলো ড্রাইভিং সিটে। কাফি হতবাক হয়ে কিছু বলার আগে রুদ্র গাড়ি নিয়ে ছুটল ঢাকার উদ্দেশ্যে। আজকাল রুদ্রের মতিগতি কিছুই বুঝে না কাফি। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে সে চলল হসপিটাল।